আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞানের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমরা গতিবিদ্যা চ্যাপ্টারটি পড়তেছিলাম। আজকে এই চ্যাপ্টারের উপর আমাদের সর্বশেষ ক্লাস। আমরা প্রথম ক্লাসেই বলছিলাম যে এই চ্যাপ্টারটি 3টা অংশে বিভক্ত। এর মধ্যে এটা হচ্ছে সর্বশেষ পার্ট, বৃত্তাকার গতি। এর আগের 2টা অংশ ছিল যে গতি সমীকরণ আর হচ্ছে প্রাস। আমরা গতি সমীকরণ এবং প্রাস দুইটা অংশ পড়ে ফেলছি। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের এটার সর্বশেষ অংশ। তো ঠিক আছে, দেখো তোমরা টপিকসগুলো বুঝো কিনা। আমরা শুরু করতে যাচ্ছি। তো বৃত্তাকার গতি, বুঝতেই পারতেছো যে এটা টপিকসটা কেমন হবে। একটা বস্তু যদি কোনো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, ওই রকম বস্তুর গতি হচ্ছে কি বৃত্তাকার গতি। ঠিক আছে, তো বৃত্তাকার গতির ক্ষেত্রে আসলে 2টা গতি কাজ করে। ঠিক আছে, একটা হচ্ছে তোমার রৈখিক গতি, একটা হচ্ছে কৌণিক গতি, বা যদি বেগ দিয়ে বলো একটা হচ্ছে রৈখিক বেগ, একটা হচ্ছে কি কৌণিক বেগ। ঠিক আছে, তো রৈখিক বেগের ব্যাপারে তো তোমরা সবাই জানো। রৈখিক বেগ কাকে বলে? যে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বলা হয় কি বেগ বা রৈখিক বেগ। ঠিক আছে, অর্থাৎ একটা বস্তু যখন কি সোজাসুজি চলে, ঠিক আছে, তো ওই ধরনের মানে বৃত্তাকার পথে না ঘুরে যদি কোনো বেগ হয় আর কি, ওইটা হচ্ছে আমাদের কি রৈখিক বেগ। ঠিক আছে, তাহলে কি সময়ের সাথে কোনো নির্দিষ্ট দিকে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বলা হয় রৈখিক বেগ। ঠিক আছে, তো আমাদের আজকে আমরা শিখতে যাচ্ছি হচ্ছে কি কৌণিক বেগ। কৌণিক বেগ জিনিসটা কি? কৌণিক বেগ হচ্ছে ঠিক অনেকটা এটার মতোই। কৌণিক বেগকে প্রকাশ করা হয় হচ্ছে ওমেগা দ্বারা। ঠিক আছে, আমাদের প্রথম টপিকস কৌণিক বেগ। কৌণিক বেগকে প্রকাশ করা হচ্ছে ওমেগা দ্বারা। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে কৌণিক বেগ কাকে বলে? কৌণিক বেগ হচ্ছে যে কৌণিক স্মরণের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক বেগ। একটা বস্তু যখন হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, তখন সময়ের সাথে কৌণিক স্মরণের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক বেগ। তাহলে কৌণিক স্মরণ কোনটা? কৌণিক স্মরণ হচ্ছে কোণ করে যে স্মরণ হয় আর কি। ঠিক আছে, ধরো একটা বস্তু প্রথমে হচ্ছে এখানে ছিল, দেন বস্তুটা হচ্ছে কোথায় আসছে? এখানে আসছে। একটা বস্তু প্রথমে এখানে ছিল, পরে হচ্ছে এখানে আসছে, তাহলে এখানে কি হয়েছে? একটা কৌণিক স্মরণ হয়েছে। রৈখিক স্মরণ যেগুলা, এগুলাকে আমরা হচ্ছে কি করি, বলি যে 3 মিটার বা 5 মিটার এরকম বলি। বাট কৌণিক স্মরণ এটা হচ্ছে কি কোণের সাথে সম্পৃক্ত। সো এই ক্ষেত্রে এটাকে তোমাকে বলতে হবে যে 30 ডিগ্রি বা 20 ডিগ্রি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কৌণিক স্মরণ, আর এগুলো হচ্ছে রৈখিক স্মরণ। ঠিক আছে, তাহলে কি বললাম যে কৌণিক বেগ কাকে বলে? সময়ের সাথে কৌণিক স্মরণের পরিবর্তনের হারকে বলা হয় হচ্ছে কৌণিক বেগ। ঠিক আছে, কৌণিক স্মরণ কি জিনিস বুঝতে পারতেছো? যে কোণ করে যে স্মরণটা হয়। ঠিক আছে, যে এখান থেকে একটা বস্তু যদি এখানে আসে, তাহলে কত কোণে সে সরল। ঠিক আছে, এটা হচ্ছে কৌণিক স্মরণ। আর কৌণিক স্মরণের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক বেগ। ঠিক আছে, সো কৌণিক বেগ, তারপরে আছে কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণের সংজ্ঞা তো খুব সহজে দেওয়া যাবে, যে কৌণিক বেগের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক ত্বরণ। ঠিক আছে, কৌণিক ত্বরণকে হচ্ছে তোমার আলফা দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণকে হচ্ছে আলফা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কৌণিক ত্বরণ হচ্ছে কি আসবে? ওমেগা বাই হচ্ছে টি। যেমন তোমরা রৈখিক ত্বরণের ব্যাপারে জানো, যেটাকে আমরা জাস্ট অ্যাক্সেলারেশন বা শুধু ত্বরণ বলি। ত্বরণ সমান কি আমরা জানি? ভি বাই টি, বা বেগের পরিবর্তন হারকে বলা হয় ত্বরণ। সিমিলারলি কৌণিক বেগের পরিবর্তন হারকে বলা হয় কৌণিক ত্বরণ। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। সো আশা করি কৌণিক বেগ, কৌণিক ত্বরণ বুঝতে পারছো তোমরা। এরপরে আমরা হচ্ছে এক সম্পর্কে চলে যাই, আমাদের 2 নম্বর টপিকস। ওকে, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। অর্থাৎ রৈখিক বেগ হচ্ছে কি ভি এবং
কৌণিক বেগ হচ্ছে কি ওমেগা, এই দুইটার সম্পর্ক, এই দুইটার মধ্যে আমরা সম্পর্ক একটা স্থাপন করতে চাই। ঠিক আছে, তো এখানে বুঝতে পারতেছে একটা দৃশ্য দেওয়া আছে, সেটা হচ্ছে একটা বস্তু আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘুরতেছে। ঠিক আছে, এবং বস্তুটার রৈখিক বেগ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি ভি। ঠিক আছে, আর এই বস্তুটা যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, সুতরাং এটার কৌণিক বেগও থাকবে। ঠিক আছে, তা আমরা চাচ্ছি ওমেগা এবং ভি এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে। তাহলে কৌণিক বেগের সংজ্ঞা অনুসারে আমরা জানি ওমেগা সমান হচ্ছে থিটা বাই টি, একটু আগেই দেখলাম আমরা। তো একটা বস্তু যদি এখান থেকে যাত্রা করে আবার পুনরায় যে এখানে চলে আসে, ঠিক আছে, অর্থাৎ একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে যে সময় লাগে ওইটাকে আমরা বলি কি পর্যায়কাল, তাই তো? এই সময়টাকে বলা হয়েছে পর্যায়কাল। ঠিক আছে, একটা বস্তু যখন একটা বৃত্তাকার পথের একটা বিন্দু থেকে যাত্রা করে আবার কি পুনরায় ওই বিন্দুতে চলে আসে, এই যে অতিবাহিত সময়, এই সময়টাকে বলা হয় কি পর্যায়কাল। ঠিক আছে, পর্যায়কালকে আমরা হচ্ছে সাধারণত বড়টি দ্বারা প্রকাশ করি, হচ্ছে বড়টি। ঠিক আছে, এখন বড়টি এই যে সময় অতিবাহিত হলো, এই অতিবাহিত সময়ে কোণের পরিবর্তন কত হলো? এই যে এখান থেকে এখানে গেল তো কোণ হচ্ছে যে জাস্ট থিটা, বাট এইখান থেকে যাত্রা করে বস্তু যদি এই যে এখানে চলে আসে, তাহলে সে আসলে কতখানি কোণ অতিক্রম করলো? অবশ্যই 360 ডিগ্রি, কারণ একটা বৃত্তের মধ্যে টোটাল কোণ আছে কত? 360 ডিগ্রি। যেহেতু সে পুরা একটা চক্র অতিক্রম করছে, তাহলে এই যে কোণটা, এই কোণটা কত হবে? এটা হবে 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে আমরা হচ্ছে 2π দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে ডিগ্রিতে 360 ডিগ্রি বা 2π। 2π যে কথা, 360 ডিগ্রি একই কথা। একটা হচ্ছে ডিগ্রিতে, একটা হচ্ছে রেডিয়ানে। ঠিক আছে, তো আমরা মানটা হচ্ছে রেডিয়ানে লিখছি আর কি। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম ওমেগা ইকুয়াল টু 2π বাই টি। তাহলে এখান থেকে আমরা পাই টি ইজ ইকুয়াল টু 2π বাই হচ্ছে ওমেগা। ঠিক আছে, টি ইকুয়াল টু 2π বাই ওমেগা, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, ওকে। এরপরে আসো, যেহেতু সম্পর্কটা কৌণিক বেগের সাথে রৈখিক বেগের, কৌণিক বেগের ক্ষেত্রে আমরা একটু সম্পর্ক বের করছি, এখন আসো রৈখিক বেগের ক্ষেত্রে কি হয়। আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি সরণ বাই সময়, তোমরা 19 জানো। তাহলে তো রৈখিক বেগের ক্ষেত্রে আমাদের সময় তো একই থাকবে, তাই না? এটা হচ্ছে কি পর্যায়কালের সময়, মানে যেহেতু একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হয়েছে, তাহলে কি পর্যায়কাল। তা এখন কথা হচ্ছে আমাদের এই যে সরণ, এই রৈখিক সরণটা কত হবে? ঠিক আছে, তো রৈখিক সরণ হচ্ছে কি তোমার এখানে কাজ করবে কোন দিকে? খেয়াল করো, কৌণিক বেগ হচ্ছে কি কোণের সাথে সম্পর্কিত, বাট রৈখিক বেগ কিন্তু কোণের সাথে সম্পর্কিত না। রৈখিক বেগ হচ্ছে কি সরণের সাথে সম্পর্কিত। ঠিক আছে, কতখানি সরণ ঘটলো। তাহলে এখানে রৈখিক বেগটা হচ্ছে মানে সরণ কতখানি হচ্ছে, যে এখান থেকে যাত্রা শুরু করে দেখো এই যে অংশটা, এই যে অংশটা অতিক্রম করলো, এই অংশটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে, অর্থাৎ আমি যদি মনে করো যে এই বৃত্তটাকে যে এখান থেকে ছিঁড়ে ফেলি, তাহলে কি একটা সোজা লাইন পাওয়া যাবে, তাই তো? এই সোজা লাইনটার দূরত্ব কত? অবশ্যই কি বৃত্তের পরিধি সমান। আর বৃত্তের পরিধি তোমরা জানো, এটা হচ্ছে কত? 2πr। ঠিক আছে, তাহলে রৈখিক সরণের ক্ষেত্রে, রৈখিক বেগের ক্ষেত্রে আমাদের রৈখিক সরণ কত? 2πr। ঠিক আছে, আবারও একটু ক্লিয়ার করছি যে কৌণিক বেগ হচ্ছে কার সাথে সম্পর্কিত? কোণের সাথে সম্পর্কিত। এই জন্য আমাদের কৌণিক সরণ অর্থাৎ এই যে থিটা, এটা হচ্ছে 2π। আর রৈখিক বেগ এটা হচ্ছে কি রৈখিক সরণের সাথে সম্পর্কিত। সো রৈখিক সরণ হচ্ছে কোনটা? এই যে বৃত্তের পরিধির যে দূরত্বটা, এটা হচ্ছে কত? 2πr। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টি ইজ ইকুয়াল টু কত পাবো আমরা? যে টি এখানে চলে আসলে ভি এখানে চলে আসবে, তাহলে 2π
আর বাই হচ্ছে ভি। এটাকে আমরা দিলাম সমীকরণ 2। তো খেয়াল করো, এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ দুইটার ক্ষেত্রেই আমাদের হচ্ছে কি আছে, টি আছে। ঠিক আছে, তাহলে দুইটারই হচ্ছে কি বাম পাশে টি আছে। তাহলে আমরা লিখতে পারি যে 1 এবং 2 নং implies that 2 পাই বাই ওমেগা ইকুয়াল টু হচ্ছে কি 2 পাই আর বাই হচ্ছে ভি, যেহেতু দুইটাই টি এর সমান অর্থাৎ পর্যায়কালের সমান। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উভয় পাশ থেকে কি 2 পাই কাটা যায়। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা কোনাকুনি, যেটাকে বলা হচ্ছে কি আর গণন বা বজ্র গণন যাই বলো, কোনাকুনি গুণ দিয়ে দিলে তুমি পেয়ে যাবে কি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর। ঠিক আছে, আমরা এটা পেয়ে যাব। আর এটি হচ্ছে কি রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক, রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। তো আমরা 2 নম্বর টপিকসটাও শেষ করে ফেললাম। এটা হচ্ছে রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক। ঠিক আছে, এরপরে আসো রৈখিক বেগ এবং কৌণিক বেগের সমীকরণগুলো তুলনা করব আমরা। ঠিক আছে, একটু দেখলেই বুঝে ফেলবা যে রৈখিক বেগ, রৈখিক বেগ একটা হচ্ছে কৌণিক বেগ। রৈখিক বেগ এবং কৌণিক বেগের যে সমীকরণগুলো আছে এগুলো হচ্ছে, তোমরা জানো যে একটা সমীকরণ এস ইকুয়াল টু হচ্ছে কি ভিটি, খুব সহজ। বাট কৌণিক বেগের ক্ষেত্রে এটা হবে, স্মরণটা হবে কি থিটা, আর বেগটা হবে কি ওমেগা। ঠিক আছে, খুব সহজ। 2 নম্বরে আমরা জানি যে কি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট প্লাস হচ্ছে এটি। বাট কৌণিক বেগের ক্ষেত্রে এই সূত্রটা দেখতে যে এটা হবে কি ভি এর জায়গায় হয়ে যাবে ওমেগা, যেহেতু কৌণিক বেগ, এটা হয়ে যাবে ওমেগা নট প্লাস, এটা হচ্ছে নর্মাল ত্বরণ বা রৈখিক ত্বরণ। আর কৌণিক ত্বরণ আমি প্রথমে বলছিলাম এটা হচ্ছে কি আলফা, সময় একই থাকবে। তারপরে আসো 3 নম্বরে যে বি স্কোয়ার সমান হচ্ছে ভি নট স্কোয়ার প্লাস 2as। এটা যদি আমরা এই কৌণিক ত্বরণের ফর্মেটে লিখি তাহলে আসবে কি ওমেগা ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস হচ্ছে 2 আলফা, স্মরণটা হবে থিটা। ঠিক আছে, 4 নম্বরে আসো, আমরা জানি যে এস সমান হচ্ছে কি ভি নট টি প্লাস হচ্ছে হাফ টি স্কোয়ার। আর এটার ক্ষেত্রে এটা হবে এস, এটা হচ্ছে কি কৌণিক স্মরণ, ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হচ্ছে হাফ আলফা টি স্কোয়ার। সো বুঝতেই পারতেছো যে ফরম্যাটটা খুব বেশি ভিন্ন না। রৈখিক বেগের ক্ষেত্রে হচ্ছে ফরম্যাটটা এরকম, আর কৌণিক বেগের ক্ষেত্রে সূত্রের ফরম্যাটটা হবে এরকম। এগুলো হচ্ছে কি একমাত্রিক গতি, যেগুলা মানে একদিকে চলে, এরকম রৈখিক বেগের ক্ষেত্রে এই সূত্রগুলো প্রযোজ্য। আর কোনো বস্তু যদি এরকম বৃত্তাকার পথে ঘুরে, ওটার জন্য হচ্ছে এই সূত্রগুলো প্রযোজ্য। ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এটা হচ্ছে কি কৌণিক স্মরণ, কৌণিক বেগ, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে কি কৌণিক ত্বরণ। ঠিক আছে, সো এই আর কি। এরপরে আসো, এখানে বলা হয়েছে যে কেন্দ্রমুখী ত্বরণ এবং বল। ঠিক আছে, এগুলো কি তাইলে ঠিক আগের মতোই। এটা যেহেতু বৃত্তাকার গতির অংশ, মনে করলাম যে একটা বস্তু আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে এটা কি ঘুরছে। ঠিক আছে, এটা হচ্ছে ঘূর্ণায়মান। তো ঠিক আগের মতোই কথা, একটা বস্তু যখন হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, অর্থাৎ বৃত্তাকার গতি থাকে, তার মধ্যে দুইটা বেগ থাকে। একটা হচ্ছে কি রৈখিক বেগ, একটা হচ্ছে রৈখিক বেগ কাজ করে, আর একটা হচ্ছে কৌণিক বেগ কাজ করে। কৌণিক বেগটা হচ্ছে কি কোণ করে কাজ করে, আর রৈখিক বেগটা হচ্ছে কোণের সাথে সম্পর্কিত না, এটা হচ্ছে কি এটার যে সারফেস অর্থাৎ বৃত্তের পরিধির সাথে সম্পর্কিত। ওকে, তো আমাদের টার্গেট হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ বের করা। কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে? কেন্দ্রমুখী ত্বরণের আগে আমরা কেন্দ্রমুখী বলটা শিখে ফেলি। যে
একটা বস্তু যখন হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর যে বল কাজ করে বস্তুটাকে হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান রাখে তাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। ঠিক আছে, আবার বলি, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর অর্থাৎ বৃত্তের কেন্দ্রের দিক বরাবর যে বল ক্রিয়া করে এই বস্তুটাকে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান রাখে তাকে বলা হয় হচ্ছে কেন্দ্রমুখী বল। তো বল যেহেতু আছে অবশ্যই কি ত্বরণও সৃষ্টি হবে, আর এই ধরনের ত্বরণকে বলা হয়েছে কেন্দ্রমুখী ত্বরণ। ঠিক আছে, এই কেন্দ্রমুখী বলকে হচ্ছে এফসি দ্বারা প্রকাশ করা হয়, আর কেন্দ্রমুখী ত্বরণকে বলা হচ্ছে এসি দ্বারা। ওকে, সেন্ট্রিফিউগাল, সি হচ্ছে কি সেন্ট্রিফিউগাল, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, আর এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন। ওকে, নর্মাল ত্বরণ তো তোমরা জানোই, এ ইজ ইকুয়াল টু হচ্ছে কি ভি বাই টি, সবাই জানো, বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলা হয়। বাট কেন্দ্রমুখী ত্বরণ এটা কিন্তু এই ত্বরণের সাথে কোনো সম্পর্কিত না। এটা হচ্ছে তাহলে কি এ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের গাণিতিক রাশিমালা। এটা প্রমাণ করা যায়, এটা আমরা আজকের ক্লাসে প্রমাণ দেখছি না, কারণ এটা প্রমাণ করতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা জাস্ট সূত্রটা একটু জেনে রাখো যে কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে কি ভি স্কোয়ার বাই আর, এখানে ভি আর কিছুই না, ভিটা হচ্ছে কি রৈখিক বেগ, আর আর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যে বৃত্তাকার পথে বস্তুটা ঘুরছে। এবং কেন্দ্রমুখী ত্বরণ শুধুমাত্র তুমি কখন পাবা, একটা বস্তু যখন হচ্ছে বৃত্তাকার পথে ঘুরবে, এছাড়া পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে এ ইজ ইকুয়াল টু কি ভি স্কোয়ার বাই আর। তাহলে কেন্দ্রমুখী বল কি হবে এফসি, এটা হচ্ছে কি কেন্দ্রমুখী বল। সেন্ট্রিফিউগাল ফোর্স তোমরা সবাই জানো, এফ সমান হচ্ছে কি এম এ, সবাই জানো। এটাও সেম, এফ সমান হচ্ছে কি এম, বাট এখানে যে অ্যাক্সেলারেশনটা, এই অ্যাক্সেলারেশনটা হবে কি সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন, অর্থাৎ কেন্দ্রমুখী ত্বরণ, এটা হচ্ছে এসসি হবে। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি এম আর এসসি, এসসি সমান কি ভি স্কোয়ার বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই হচ্ছে আর। ঠিক আছে, এটা চাইলে আরও একটু এক্সপান্ড করা যায়। কিভাবে? তুমি একটু আগেই শিখছো রৈখিক বেগ এবং কোণীয় বেগের মধ্যে সম্পর্ক ভি ইজ ইকুয়াল টু কত ওমেগা আর, এটা আমরা একটু আগে শিখছি। তাহলে এখানে যদি এই যে এই মানটা বসাই দিই তাহলে কি আসবে, যেহেতু স্কোয়ার আছে তাহলে কি হবে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, আর নিচে আছে আর, তাইলে সরি পাশে কিন্তু এম আসছে, হ্যাঁ এম দিতে হবে, এই যে পাশে এম আসছে, নিচে হচ্ছে আর আসছে, আর এই যে ভি স্কোয়ার, ভি হচ্ছে কি ওমেগা আর, দুইটার উপরে স্কোয়ার হবে, তাহলে ভেঙে দিলে কি হবে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। তাহলে আর 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 স্কোয়ার যদি কেটে দিই তাহলে আসবে কি এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম এফ সি সমান এম ভি স্কোয়ার বাই আর, এটা একটা সূত্র, সমান এম ওমেগা স্কোয়ার আর, এটা আরেকটা সূত্র। ঠিক আছে, যে এফ সি সমান হচ্ছে এটাও লেখা যায়, এফ সি সমান হচ্ছে এটাও লেখা যায়, যে এখানে মানটা বসে দিলে এটা বের হয় আর কি। ঠিক আছে, তাহলে এখানে তাহলে আমরা একটা সম্পর্ক পেলাম, এটা হচ্ছে কি কেন্দ্রমুখী বলের সাথে রৈখিক বেগের সম্পর্ক, আরেকটা হচ্ছে কেন্দ্রমুখী বলের সাথে কৌণিক বেগের সম্পর্ক। ঠিক আছে, দুইটা সম্পর্কই বের করা যায় যখন যেটা লাগে। যদি রৈখিক বেগ দিয়ে কাজে লাগাইতে হয় তাহলে রৈখিক বেগ ব্যবহার করবা, আর যদি কৌণিক বেগ ব্যবহার করতে হয় তাহলে কৌণিক বেগ ব্যবহার করবা, যে যখন যেটা দরকার পড়ে আর কি, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। ওকে, তাহলে এটা গেল। ওকে, এখানে আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে এফ সি সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর আমরা পাইছি। এখানে যে ওমেগা আছে, ওমেগার পরিচয় কি, ওমেগা সমান হচ্ছে আমরা একটু আগে শিখছি থিটা বাই টি, কৌণিক সরণের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক বেগ। আর এটা যদি একটা পূর্ণ চক্রের ক্ষেত্রে হয়,
অর্থাৎ এই যে এরকম পূর্ণ চক্র, তখন সময়টা হয়ে যায় কি বড় টি, আর এই থিটাটা হয়ে যায় কি 2π, অর্থাৎ 360 ডিগ্রি। তাহলে এখানে চাইলে তুমি হচ্ছে যে এই মানটা বসাতে পারো যে এম, যে পূর্ণচক্রের ক্ষেত্রে এই যে আমাদের ওমেগাটা হয়ে যাবে কি 2π হচ্ছে টি, তার হোল স্কয়ার ইন্টু হচ্ছে আর। যদি গাণিতিক সমস্যার মধ্যে এরকম পর্যায় কাল দেওয়া থাকে, যে এরকম একটা পূর্ণচক্রের জন্য যে সময় লাগে এই সময়টা দেওয়া থাকে, তাহলে এই সময় জানা থাকলেও, আর যদি ভর জানা থাকে, ব্যাসার্ধ জানা থাকে, তাহলেও কিন্তু আমরা কি পাচ্ছি, কেন্দ্রমুখী বল বের করতে পারছি। ঠিক আছে, সো এগুলো একটা সমীকরণের মধ্যে যতগুলা ইনগ্রেডিয়েন্টস আছে এগুলোর প্রত্যেকটা সম্বন্ধে খুব নিখুঁত আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ মানে তুমি খালি একটা সূত্র যে প্রথমে এটা জানো যে mv²/r, এটা দিয়েই হবে না, যে এটার সাথে আরও সম্পৃক্ত যতগুলা সূত্র আছে, অর্থাৎ যতগুলো সূত্র কানেকশন আছে, ওই সবগুলো সম্বন্ধে আমাদেরকে আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, ওকে, আমরা এরপরে একটা গাণিতিক সমস্যা দেখি। ঠিক আছে, ওকে। একটি বস্তু 40 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 45 বার আবর্তন করে। বস্তুটির কৌণিক বেগ কত, বস্তুটির রৈখিক বেগ কত, আর বস্তুটির ভর যদি 2 কেজি হয় তাহলে বস্তুটির কেন্দ্রমুখী ত্বরণ এবং বল কত। অর্থাৎ আমরা যেই ফর্মুলাগুলা আলোচনা করছি ওইগুলোর উপর বেস করেই প্রবলেমটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এইখানে একটা প্রবলেম কি আছে, প্রবলেমটা হচ্ছে এই যে প্রতি মিনিটে 45 বার আবর্তন করে। এই তথ্যটা থেকে আমাদেরকে কৌণিক বেগ এটা বের করে নিতে হবে। ঠিক আছে, তো কিভাবে এটা বের করা যায় আমি একটু শিখিয়ে ফেলি তোমাদেরকে। অলরেডি তোমরা শিখছো যে ওমেগা সমান হচ্ছে 2π হচ্ছে টি, এটা তো সবাই জানো, একটু আগে আমরা শিখছি ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। এইখানে যে এই যে একটা পর্যায় কাল আছে টি, এটা পরিচয় কি? এটার পরিচয় হচ্ছে একটা বস্তু যখন হচ্ছে কি করে বৃত্তাকার পথে ঘুরে, তখন বস্তুটা হচ্ছে একবার আবর্তন করতে যে সময় লাগে সেটাকে বলা হয় হচ্ছে কি পর্যায়কাল বা টি। তোমরা 9-10-এ যখন হচ্ছে শব্দ চ্যাপ্টার পড়ছো ওইখানে ছিল এগুলা। ঠিক আছে, পর্যায়কাল কাকে বলে। তো ঠিক আছে, যে একটা বস্তু কি করে যখন বৃত্তাকার পথে ঘুরে তখন একবার আবর্তন করতে যে সময় লাগে এটাকে বলা হচ্ছে পর্যায়কাল। খেয়াল করো, তাহলে আমরা যদি এভাবে ডিফাইন করি এটাকে, যে n সংখ্যক বার আবর্তন করতে সময় লাগে হচ্ছে টি, n সংখ্যক বার আবর্তন করতে সময় লাগে টি, তাহলে একবার আবর্তন করতে সময় লাগবে কি t/n। আর আমি একটু আগে বলছি যে একবার আবর্তন করতে যে সময় লাগে ওইটাকে বলা হয় হচ্ছে কি পর্যায়কাল টি। অর্থাৎ টি এর একটা পরিচয় পাওয়া গেল যে টি ইজ ইকুয়াল টু হচ্ছে কত t/n। ঠিক আছে, n সংখ্যক বার আবর্তন করতে সময় লাগে টি, তাহলে একবার আবর্তন করতে সময় লাগবে কত t/n, আর একবার আবর্তন করতে যে সময় লাগে এটাকে বলা হয় কি পর্যায়কাল টি। ঠিক আছে, তাহলে এই টি এর একটা পরিচয় পাওয়া গেল, এটা হচ্ছে কি ছোট t/n। এই ছোটটি কিন্তু বড় টি না, এই ছোটটি হচ্ছে কি সময়, জাস্ট নর্মাল সময়। আর বড়টির পরিচয় কি একবার আবর্তন করতে যে সময় লাগে ওইটা হচ্ছে বড়টি পর্যায়কাল। ঠিক আছে, তাহলে ওমেগাকে আমরা আরও একটু এক্সপান্ড করতে পারি, সেটা হচ্ছে কি 2π/t এর পরিবর্তে কি লেখা যায় ছোট t/হচ্ছে n, অর্থাৎ 2π, এটাকে যদি উল্টায় দাও n/, ছোট টি, তাহলে ওমেগা সমান লেখা যায় 2π/n হচ্ছে এত, অর্থাৎ ওমেগাকে এইভাবে লেখা যায়। ঠিক আছে, এখানে n হচ্ছে আবর্তনকালের সংখ্যা আর ছোট টিটা হচ্ছে সময়। ঠিক আছে, তো এই যে একটা ফ্যাক্ট যে প্রতি মিনিটে 45 বার আবর্তন করে, এই তথ্য থেকে আমরা কিন্তু হচ্ছে কি বের করে ফেলতে পারি ওমেগা বের করে ফেলতে পারি। ঠিক আছে, তো চলো আমরা বের করি।
এখানে দেওয়া আছে কি ব্যাসার্ধ, না ব্যাসার্ধ আর 40 সেন্টিমিটার, যেটাকে মিটারে নিলে হবে 0.4 মিটার। ঠিক আছে, প্রতি মিনিটে 45 বার আবর্তন করে। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারি কি ওমেগা। তাহলে ওমেগা সমান হচ্ছে কি 2πn/t, হচ্ছে টি, যেখানে 2π ইন্টু n হচ্ছে কত, হচ্ছে 45 বার 45, আর সময় প্রতি মিনিটে, অর্থাৎ মিনিট হচ্ছে কি 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি কি ওমেগা সমান কত, এটা ক্যালকুলেটর চাপলেই চলে আসবে। ঠিক আছে, ওকে। তো আমাদের কাজ হচ্ছে কিন্তু যে এগুলো বের করা। কৌণিক বেগ কত, সো কৌণিক বেগ তো এখান থেকে পেয়ে যাবা। ঠিক আছে, রৈখিক বেগ কত, যে কৌণিক বেগ বের করতে পারে সে রৈখিক বেগও বের করতে পারবে। কিভাবে, কারণ রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক আছে, πn/t, হচ্ছে টি, সকল ইনফরমেশন আমাদের কাছে আছে। তাহলে ওমেগা বের হয়ে যাবে। তারপরে 2 নম্বর প্রবলেমটা হচ্ছে কি রৈখিক বেগ কত। রৈখিক বেগ খুব সহজ, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কত ওমেগা আর। ওমেগা কোত্থেকে পাবো, উপর থেকে পাবো, এই মানটা নিয়ে এখানে বসাই দিব। আর তো দেওয়াই আছে ব্যাসার্ধ। তাহলে 3 নম্বরে বলছে বস্তুটির ভর যদি 2 কেজি হয় তাহলে এর কেন্দ্রমুখী ত্বরণ এবং বল কত। আরো সহজ, খুবই সহজ প্রবলেমগুলো। তাহলে আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ এস ইকুয়াল টু হচ্ছে কি v²/r। এই ভি কোত্থেকে পাবো, এই উপর থেকে পাবো। ঠিক আছে, জাস্ট খালি মানটা বসাই দিবা, তাহলে রেজাল্ট চলে আসবে। আর তো আছেই। তারপরে আসুন m v²/r, ভর এটা কত 2 কেজি, আর v²/r তো উপরে আসেই, বসাই দিবা তাহলে হয়ে যাবে। সো এগুলো খুবই সহজ কিছু সমস্যা, এগুলো তোমরা বাসায় করে ফেলবা। ঠিক আছে, আর যেটা বলছি এটা তো আমাদের আজকে এই চ্যাপ্টারের উপর লাস্ট ক্লাস। সো তোমাদের নিজেদেরকে কিছু উদ্যোগ নিতে হবে, সেটা হচ্ছে অবশ্যই বইয়ের যে প্রবলেমগুলো আছে, ফিজিক্স রিকমেন্ডেড বই আমি বলছি যে তোমরা হচ্ছে শাহজাহান তপনের বই ফলো করবা, ডক্টর শাহজাহান তপন স্যারের বই। ওইখানে যেই তোমার হচ্ছে উদাহরণ আছে এগুলো দেন বইয়ের যে মানে অনুশীলনী প্রবলেমগুলো দেখবা, এরপরে টুকিটাকি টেস্ট পেপার থেকে কিছু প্রবলেম সলভ করতে পারো। ঠিক আছে, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবা। তোমরা জানো যে এখন করোনার আসলে সংক্রমণ আবার অনেক বেড়ে গেছে। ঠিক আছে, তো এই জন্য আমাদেরকে অবশ্যই কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই মাস্ক ব্যবহার করবা। আর এখন এই মুহূর্তে বাইরে যাওয়ার কোনো দরকার নেই, বাসার মধ্যেই থেকে পড়াশোনা করো। আর আমি তো অনলাইনে তোমাদেরকে কিছু হেল্প করছি। ঠিক আছে, আর কোনো প্রবলেম যদি ফেস করো তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, আমি সব সময় তোমাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।